শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনা হোটর। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কিছু মানুষের কাছে এই বাক্য প্রযোজ্য নয়। শিক্ষাঙ্গন বন্ধ করতে চায়, শিক্ষাঙ্গন ভেঙে দিয়ে সেই জায়গায় পার্টি অফিস করতে চায় এবং নিদান দিচ্ছে যে সেই জায়গায় দলিত, আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে পড়াতে পারবেন না। এইগুলো কারা বলছেন? এই সমস্ত বিষয় শুনে নেবো সেই স্কুলের দিদিমণি যিনি রয়েছেন। আমরা কিছুদিন আগে একটা অসামর্থ্য আপনার বক্তব্য দেখেছিলাম যে ভর্তির বিষয়ে, ছাত্রছাত্রীর পড়ার বিষয়ে জাতি ভেদাভেদ হচ্ছিল, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন। আমার কুলতলি ব্লক জালাবাড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমি একটা স্কুল চালাই। স্কুলটার নাম শশধর সর্দার স্মৃতি শিশু নিকেতন। আমি 2008 সাল থেকে চালাচ্ছি, দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি, এতদিন কোনো সমস্যা হয়নি। 21 সাল থেকে হঠাৎ একটা সমস্যা হয় যে কিছু টাকা পয়সা দিতে বলে, কিন্তু আমি তো লোকের কাছ থেকে চেয়ে চিনতে বিকেশকে করে স্কুলটা চালাই, আমি কোথায় পাবো? হয়তো বা কারোর জন্মদিন কিংবা কারোর বিয়ে বাড়ি কিংবা কারোর শ্রাদ্ধ অনুষ্ঠান বা কোনো সুবর্ণায় ব্যক্তিরা তো সে ফেসবুকে ছাড়লো, তার বন্ধু বান্ধবরা আসলো, এসে আবার কারোর থেকে সহযোগিতা করে দেয়, যেটা সেটার মাধ্যমে আমার স্কুলটা চলে। দিদিমণিদের মাইনে, তারপর স্কুলের বইগুলো আমি বিভিন্ন দোকান থেকে কালেকশান করি, খাতা, পেন, পেন্সিল সবটাই আমি কালেকশান করে বাচ্চাদের দিই। ঠিক অবধি কষ্টের পর হয়। এবারে যে বাচ্চাগুলো পড়ে তারাও আছে অনেক। এখন এই মুহূর্তে আছে 110 জন ছেলে এবং এবার সেইখানে একদম সিচুয়েশন জায়গায় ক্লাস 4 পর্যন্ত। কারণ অনলাইন আইডি আছে, ডাইস কোড আছে, স্কুলের নামে ডিডও আছে, স্কুলে ব্যাংকের বই আছে। তার সত্ত্বেও হঠাৎ কিছু অসামাজিক মানুষজন তারা বলছে যে স্কুলটা অবৈধ। তো তার জন্য জালাবাড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধানও করেছেন। তো তার কাছেও উনি ডাকলেন হঠাৎ করে। ডাকার পর আমি গেলাম, গিয়ে স্বপন সর্দার। এবার উনি যখন ডাকলেন, আমি যখন পঞ্চায়েতে গেলাম তখন চলে গেল, থাকলো না। তো আমরা অনেকক্ষণ বসে থাকার পরে শুনলাম যে লেবারদের উপর মারপিট করার হুমকি আছে, সেখানে লোক দাঁড়িয়ে গেছে। শোনার পরে আমি পঞ্চায়েত অফিস থেকে ফিরে যখন আসি তখন দেখলাম যে একজন লেবারের চড় থাপ্পড় মেরেছে, আরেকজন মারতে গিয়েছে। তো আমি সেখানে এসে বললাম যে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এটা করো না। আমি তো লোকের কাছ থেকে চেয়ে চিনতে স্কুলটা চালাই, কেন তোমরা এরকম করছো? টাকার দাবি করলে আমি কোথায় পাবো? তারা তৃণমূল পার্টির অঞ্চলের কেউ সদস্য আছে, কেউ সভাপতিও আছেন, আর পঞ্চায়েতের প্রধানও ছিলেন। পঞ্চায়েতের প্রধান বলছে তুমি কাজ করতেই পারবে না পঞ্চায়েতের পারমিশন ছাড়া। আমি বললাম দেখো, স্বাভাবিকভাবে বাড়ির কাজকর্ম হলে তখন তো পঞ্চায়েতের পারমিশন লাগে না। তো একটা স্কুলের গরিব বাচ্চাদের স্কুল, তাহলে আমার এই মালগুলো মাখানো হয়ে গেছে, আমি কী করবো? তখন যথারীতি বেশ কিছু একটা সিমেন্ট মাখানো হয়, যে 20-25 বস্তার মতো সিমেন্ট স্কুলের কিচেন রুমের কাজ হচ্ছিলো। সে মাখানোর পরেও বলছে যে তুমি ফেলে দাও, কাজ করতে দেবো না। আমি বললাম ঠিক আছে, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার যেহেতু শুনছেন না, তাহলে আপনি এক কাজ করুন, যে বলুন আমি এই ক্ষতিপূরণগুলো দেবো, তাহলে আমি বন্ধ দিচ্ছি। তো উনি সেটাও বললো না। তাই আমি বললাম যে আমি তাহলে জোর করে কাজ করছি কাকু, আজকের গান মতো, এর পরের দিনতে করবো না বলে তারপরে তো বন্ধই হয়ে আছে যথারীতি। তারপরে যখন তখন হুমকি আসছে, এমনকি আমার বাড়িতে এখনও পর্যন্ত থাকতে দিচ্ছে না, গেলেই খুন করবে। আপনি কোথায় আছেন এখন? আমি আছি আমার রিলেটিভদের বাড়ি সোনারপুরে। স্কুল এবার দিদিমণিদের দিয়ে স্কুলটা আসছে সকালে করে, কারণ বেলার দিকে তো বাচ্চাদের খাওয়ার দাওয়ার সব কিছু দেওয়া হয়। এবার সেটা তো আমি যেহেতু ওইখানে নেই, কারেকশান করতে পারছি না, দিতে পারছি না। তাই মর্নিংয়ে এখন স্কুল চলছে, দিদিমণিরা চালাচ্ছে, তাও তাদেরও ভয় ভীতি দেখানো হচ্ছে। বলছে যে কেন স্কুলে আসবে, এখানে হিন্দু মুসলিম কাওড়া বাগ দিয়ে এইসব বাচ্চারা স্কুলে পড়তে পারবে না। কিন্তু আমি বললাম এতদিন ধরে যে আমি চালাচ্ছি, আমফানের সময় আমি কাজ করেছি, সেটা আনন্দবাজার পত্রিকায় সোমা মুখোপাধ্যায়ও দেখেছিলেন। আমি বিভিন্ন গ্রামে তখন অনেকটা করে জল ছিল, খাবার দাবার নিয়ে গিয়ে সবার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে প্রথমে দিয়েছি। তারপর উনি দেখার পরে আবার উনিও কিছু লোকজন পাঠিয়েছেন, খাবার দাবার দিয়েছিলেন, কিন্তু তখন আমার কিছু হলো না। হঠাৎ করে 21 সাল থেকে শুরু করলো, আর এই মুহূর্তে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখেতে আমার ফেলে দিয়েছে। যে যখন তখন টাকার দাবি করছে, বলছে যে আমরা স্কুল ভেঙে দিয়ে পার্টি অফিস করবো। তাই জায়গাটা স্কুলের নামেই লেখা আছে, জায়গার দলিল আছে, জায়গার স্কুলের অনলাইন আইডি আছে, তারপর এমনিতে আইডি আছে, তারপরে স্কুলের ব্যাংকের বই আছে, তার সত্ত্বেও স্কুলের রেকর্ডও আছে। তারপরেও বলছে পঞ্চায়েতের ইনকাম ট্যাক্সও আছে, তারপরেও বলছে যে স্কুলটা বৈধ না, আমরা চালাতে দেবো না। হ্যাঁ, সবাইকে জানিয়েছি আমি, এসডিপিও, তারপরে ডিএম স্যার, এসপি স্যার, কুলতলি থানাতে তো অনেকবারই গিয়েছি, কোনো রকম পদক্ষেপ নেয়নি। এই যে আমরা বক্তব্যের মধ্যে দেখছিলাম, আপনি বলছিলেন যে সেই স্কুলে কোন সম্প্রদায়ের
ছেলেরা পড়াশোনা করবে? হ্যাঁ, মুসলিম কিংবা বাগদি কাওরা বা অন্য কোনো সম্প্রদায়ের বাচ্চারা পড়তে পারবে না। তো আমি বললাম যে দেখো, এটা তো আর আমাদের মুখের কথা না। ভীমরাও আম্বেদকর উনিও ছিলেন মুচি সম্প্রদায়ের, তিনিও তো শুরু করেছিলেন SC ST OBC। তো সেই স্যার যদি শুরু করে যান, তার তো অনুসরণ করে এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতপাতের কথা আসে না। এখানে জাতপাতের কথা কেন আসবে? আমরা জাতপাতের বা সাম্প্রদায়িক গণ্ডগোলের কথা কেন তুলব? এখানে আমরা সবাই হিন্দু মুসলিম, আমরা ভাই ভাই, সবার রক্ত তো একই, কাটলে তো লাল হয়। এর মধ্যে তো আমি বিরোধ করতে পারবো না। যেহেতু আমি একজন শিক্ষিকা হিসাবে আমি 2 টাকার পেন তুলে দিতে পারি তাতে তার জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু তার হাতে আমি অস্ত্র তুলে দিতে পারি না জ্ঞান বিসর্জন দেওয়ার জন্য কিংবা একটা মানুষকে খুন করার জন্য। এই যে যারা আপনাদের বিভিন্ন রকম নিধান দিচ্ছে, পয়সা চাচ্ছে স্কুল চালানোর জন্য, এরা মূলত কারা? এরা শাসক দলের নেতৃত্ববৃন্দ। এর মধ্যে আছে গৌতম নস্কর আছে, লক্ষ্মীকান্ত সর্দার আছে, হলধর সর্দার আছে, প্রিয়নাথ সর্দার আছে, সুদীপ সর্দার, সন্তু সর্দার, আরও অনেকেই আছে। এই যে আমরা দেখি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকম হেল্পলাইন খুলেছে দিদিকে। না, আমি দিদিকে বলো ওইখানেও ফোন করেছিলাম, সেইখান থেকে এখনো পর্যন্ত আমি সুরাহ পাইনি। MLA স্যারকেও চিঠি দিয়েছিলাম, চিঠি গ্রহণ করেননি। প্রধানত এরকমই পরিস্থিতি করছে, প্রধানের উপরে যারা আছেন তাদেরও জানিয়েছি, কোনো রকম আমি এখনো পর্যন্ত সাহায্য পাই। এলাকার যিনি বিধায়ক কে আছে এলাকার? গণেশচন্দ্র মণ্ডল। গণেশচন্দ্র, ওনাকে বলেছেন বিষয়টা? উনি জানেন। বর্তমানে আমার দুয়ার বলেছিল বাড়িতে যাওয়ার জন্য, পরবর্তী সময় খবর আসে কিছু গার্জেন বললো যে তুমি ওইখানে এলে তোমাকে খুন করা হবে, তুমি এসো না। আর এরকমই হয়েছে আমাদের কাছাকাছি একটা এলাকাতে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, 9 জনকে ঘরে ফেলে মার্ডার করা হয়েছে। সেই ভয়েতে আমি এখনো পর্যন্ত 1 মাসের বেশি হয়ে গেল বাড়িতে যেতে পারছি না। এই যে আপনি বলছেন যে বাড়িতে যেতে পারছি না, আপনি নিজের স্কুল চালাচ্ছেন, 120টা মতো ছেলে মেয়ে পড়াশোনা করেন, তো এই অবস্থাতে আপনি বাইরে বাইরে ঘুরে কতদিন বেড়াবেন? কি করব, যতক্ষণ না পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছি, ততক্ষণ না আইনের সহযোগিতা পারবো, ততক্ষণ তো এরকমভাবে থাকতে হবে। আমি রিস্ক নিয়ে কীভাবে যাবো? যে কোনো কুলতলি তো সবাই জানে, তো যে কোনো মুহূর্তে খুন হতে পারি, ওই জন্য করে আমি যেতে পারছি না। আপনার ছেলে মেয়েগুলো পড়ছে, যে বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের গার্জেনরা কি দূর দূরান্ত? না, দূর দূরান্ত থেকে আছে, লোকাল বাচ্চা কিছু আছে, আবার অনেক দূরে থেকেও আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে থেকেও বাচ্চারা আসে। আচ্ছা, মূল যে আপনার যে শিক্ষাঙ্গন যে স্কুলটা, সেটা কোন জায়গা, কোন বিধানসভা, কোন থানার মধ্যে? এটা আমাদের কুলতলি ব্লক, কুলতলি থানা, জালাবাড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আর গণেশচন্দ্র মণ্ডল বিধায়ক। আচ্ছা, কুলতলি থানা। তাহলে থানাকে জানিয়েছেন? থানা অনেকবার গিয়েছি। তারপরে CPDR ইন্ডিয়া থেকে অতীন্দ্র কুমার ঘোষ স্যার গিয়েছিলেন, স্যারও প্রধানকে বলেছেন, থানার IC-কেও বলেছেন যে শুধরে যায়, কোনো রকম কিছু বলছে। রাস্তায় এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, রাস্তা কাঁটা তার দিয়ে তো বেড়া দিয়ে রেখেছে ডিসেম্বর মাস থেকে। তারপরেও ইট দেওয়া ছিল, ইটের রাস্তা ছিল, আমাদের 2006 সালে ইটের রাস্তা হচ্ছে। সেই রাস্তার ইটগুলো সব টেনে তুলে নিয়ে মাটি কেটে সরিয়ে দেয়, যাতে বাচ্চারা না আসতে পারে, জল জমে যায়, সেরকমই পরিস্থিতি করেছে। তারপর CPDR ইন্ডিয়াপের প্রত্যেকটা দপ্তরে জানানোর পরে জলটা কোনোভাবে চলে গিয়েছে, কিন্তু রাস্তা বৃষ্টি হলে বাচ্চাদের যাওয়াটা খুবই অসুবিধা। এই যে আপনি এতজনকে জানালেন, তারপরেও তারা কতটা ক্ষমতাশালী যে তাদের মানে কেউ তাদেরকে কাবু করতে পারছে না? হ্যাঁ, ওরা যেহেতু শাসক দলের সঙ্গে যুক্ত আছে, তো ওই জন্য করে আবার কেউ সামনাসামনি যেতে যাচ্ছে না। গেলে তাদের তো সরাসরি হুমকি দেওয়া আছে, খুন করা হবে কিংবা কেস দেওয়া হবে। প্রফেশনাল কিলার সব খুনি? সেটা ওরা তো রাজনৈতিক কোনো শাসক দলের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য তারা সবসময়ের জন্য এটাই বলছে, MLA প্রধান, পঞ্চায়েত থেকে শুরু করে থানা আমার হাতের মুঠো, আমি যেটা বলবো সেটাই করবে। আর এটাই আমি নিজের চোখে দেখছি, এতদিন দূরে দূরে শুনেছিলাম, আমি এর ভুক্তভোগী এবং নিজের চোখে দেখছি যে সত্যি তাদের কথাতে আমরা যখন থানা বারে বারে যাচ্ছি পুলিশ আসছে না। এবং সঞ্জয় দত্ত নামে এক অফিসার, আমরা যে কাজকর্ম বন্ধ করার পরেও শুধু কেবলমাত্র ইট চুরি হচ্ছে বলে ইটগুলো বয়ে নিয়ে আসছিল, বললো যে কাজ করা যাবে না। তো আমি বললাম যে স্যার, আমরা তো স্কুলের কাজ করাচ্ছি না, কেবলমাত্র মেটেরিয়ালসগুলো বয়ে নিয়ে আসছি, বলে সেটাও বন্ধ করো। গৌতম নস্কর নামে যে ভদ্রলোক আছেন, উনি বললো যে ওনার ফোন কেড়ে নাও। আমি এটাই ভিডিও করছিলাম যে প্রশাসন কত, হ্যাঁ ফোনে ভিডিও করছিলাম। একটা অংশ দালালি করে, জানেন তো, প্রশাসনের একটা অংশ, প্রশাসনের সবাই নয়, সবাই নয়, কিছু কিছু অফিসারের জন্য এদেরকে দালাল বলা হয়। এবারে যারা কিছু কিছু অফিসারের জন্য ভালো অফিসারগুলো বদনাম হয়ে যায়। তো সেই সুবাদে ওই স্যার যখন লেবারের মুখে চড় থাপ্পড় মারলো, তারপরেও আমি ওনার ঠেকাতে যাই, আমারও ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং ফোনটা কেড়ে নেয়। এবারে আমি একজন সাংবাদিককে দিয়ে ফোন করিয়েছিলাম, ওনার নাম শঙ্কু সাদরা। যখন ফোন করলো, ওনার কাছে অ্যাভয়েড করলো এবং বললো যে আমি ওইসব কোনো কিছু করিনি। তা পরবর্তী সময় থানাতে গেলাম, তাতে কোনো কাজ হয়নি। তারপরে আমি সবাইকে জানাই, এরকম পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত আছে।